মডেলগুলা আমাদের মডেলগুলাকে বিদেশিদের কাছে প্রুফ করে ইনভেস্টমেন্ট বিদেশ থেকে আনতে হয়েছে। এন্ড সেই জায়গাগুলোতেও কিন্তু আমাদের অনেক লিমিটেশনস আছে, যেরকম লাইক সে টু সাপোর্ট এন্টায়ার কান্ট্রি আপনি যদি এমন ভাবে চান যে কেউ বাসা থেকে বের হবে না, টোটালি এভরিবডি উইল বি অ্যাট হোম, এন্ড আপনি তাদেরকে অ্যাটলিস্ট উইথ ফুড আপনি তাদেরকে সাপোর্ট করবেন, বা তারা ফুড কিনলে যাতে তাদের বাসায় আপনি ডেলিভারিটা দিতে পারেন, সেরকম যদি একটা ঘটনা আইডিয়াল সিচুয়েশন চিন্তা করতে হয়, তাহলে কিন্তু 18 কোটি লোকের যদি আপনি 5 জনের একটা অ্যাভারেজ ফ্যামিলি ধরেন, দ্যাট ইজ উইথ দ্য ওয়ার্কার্স অর দেয়ার সাপোর্ট ক্রুজ, তাহলে কিন্তু আপনি দেখবেন যে প্রত্যেকদিন 8 লক্ষ অর্ডার করতে হবে পুরো বাংলাদেশকে সাপোর্ট করতে। Now every single person in Bangladesh is a citizen of the country and has equal rights. Now আমরা যেরকম ডিজিটাল কোম্পানিগুলা কষ্ট করে হয়তোবা 5,000 একটা ক্যাপাসিটি বিল্ড করে রেখেছিলাম, যে যেরকম ঈদের টাইমে বা আমাদের শবে বরাতের টাইমে বা পয়লা বৈশাখের টাইমে, or including like other celebrations in the country, সেই টাইমগুলোতে কিন্তু আমাদের একটা হাইক হতো। তো সেই অর্ডার হাইকটাকে কন্ট্রোল করার জন্য, যে এভরিডে আমাদের হয়তো 3,000 অর্ডার আসতেছে, ঈদের আগে হয়তো বা 4,000, 4,500 বা 5,000 অর্ডার আসবে। তো সেই জন্য আমরা একটা মোটামুটি একটা ব্যাক এন্ডে একটা প্রিপারেশন অলওয়েজ রাখতাম। কিন্তু সেই জায়গায় এখন দেখা যাচ্ছে যে কোভিড-19 এর সিচুয়েশনে যারা অনলাইনে অর্ডার করতেন না, তারাও কিন্তু এখন অনলাইনে অর্ডার করতে চাচ্ছে। এন্ড ইন দ্যাট সিনারিও লাইক আওয়ার অর্ডার নাম্বারস have increased from 5,000 to মানে আমরা তো এখন লক করে রেখেছি বিকজ আমরা সার্ভিস দিতে পারবো না 5,000 এর উপরে। তো 5 এর উপরে যদি সার্ভিস আমাদেরকে দিতে হয়, আমাদেরকে ইনফ্রাস্ট্রাকচারালি we have to also increase this order capacity. সো ওই জায়গা থেকে লাইক আমাদের অ্যারাউন্ড আমাদের যে একটা স্ট্যাটিস্টিক্যাল চিন্তা, সেখানে আমরা মনে করছি যে যদি আমরা লকটা রিমুভ করে দেই, তাহলে হয়তো বা এভরিডে উই উইল বি গেটিং অ্যারাউন্ড 30,000 অর্ডার্স টু 40,000 অর্ডার্স only in Dhaka city. তো সেই রকম একটা ক্যাপাসিটি বিল্ড করার জন্য কিন্তু আপনার যেরকম ম্যান পাওয়ার লাগে, সেরকম ওয়্যারহাউসিং ক্যাপাসিটি লাগবে, সেরকম ফান্ডিং লাগবে, সেরকম ইনভেস্টমেন্ট লাগবে। পুরো ইকোসিস্টেমের কিন্তু একটা চেঞ্জেস আপনি কিন্তু হঠাৎ করে এই স্টার্টআপদের কাছে এক্সপেক্ট যদি করে ফেলেন, তাহলে কিন্তু ইট বিকামস ভেরি টাফ, বিকজ আমরা তো ইকুইপড না। আমরা একটা যুদ্ধে নেমে গেছি যেখানে আমরা জানি না যে অ্যাকচুয়ালি কতটুকু গান পাওয়ার নিয়ে নামলে আমরা খুব সুন্দর করে জিনিসটাকে সাপোর্ট করতে পারবো। তো সেই জায়গায় ধরেন যে আপনাদের সবার যারা আমাদেরকে দেখছেন, যারা দর্শকরাও আছেন, প্লাস এভরিবডি হু ইজ হিয়ার, যে উই নিড টু সাপোর্ট ইচ আদার টু কাম ফরওয়ার্ড উইথ আওয়ার ওন innovations, with our own ideas, with our own dedications, যে কিভাবে আমরা বাংলাদেশে কোভিড-19টাকে পুরো কন্ট্রোল করে সামনে এগিয়ে আসবো। যেরকম আমাদের এখানে যে আলাপ হচ্ছিল যে how can the others make their businesses get attached or become digital. সো সেই জায়গাগুলোতে ধরেন যে এখন যদি ডিজিটাল মিনসটাই যদি আমাদের মেইন একটা মিনস, জয় ভাই যেভাবে বলতে চাইলেন যে চিটাগং এ কেন আমরা হয়তো বা সার্ভিস দিচ্ছি না, অবভিয়াসলি আমরা চিটাগং এ সার্ভিস দিতে চাই, কিন্তু চিটাগং সার্ভিস দিতে গেলে ধরেন অনেকগুলো সেটআপের প্রয়োজন আছে। যেরকম ফর এক্সাম্পল উই উইল ইমিডিয়েটলি নিড লাইক আ ওয়্যারহাউস হওয়ার পরে সেই জায়গায় যে সাপ্লায়ার যারা আছেন তাদের সাথে কানেকশন বিল্ড করতে হবে। দেন লাইক দ্যাট উইল বি অ্যানাদার সেটআপ লাইক ঢাকা। আর যদি আমরা ঢাকা থেকে সাপোর্ট করতে চাই, তাহলে আমাদের এই মাঝখানের যে ট্রান্সপোর্টেশন চ্যানেলটা, দ্যাট হ্যাজ টু অলসো বি ভেরি রোবাস্ট এন্ড ভেরি স্ট্রং, বিকজ এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু উই আর ডিলিং উইথ ফুড, এন্ড ডিলিং উইথ ফুড ইজ নট ভেরি ইজি। যদি এমনই হতো যে লাইক আপনি 5,000, আমরা যেরকম 5,000 অর্ডার ক্যাপাসিটি করেছি, আজকে সবাই বলছে যে আমরা একটা চাল ডালের মতো ওয়েবসাইট চাই, আমরা আই ওয়ান্ট টু হ্যাভ আ সিস্টেম or a back-end inventory management like Chalda, কিন্তু সেই জিনিসটা কিন্তু আমাদের একদিনে হয়নি, এটা আমাদের 7-8 বছরের একটা এক্সপেরিয়েন্স থেকে কিন্তু হয়েছে। আর সেটা যদি এত ইজিলি করা যেত, এত ইজিলি যদি if this could be replicated, তাহলে তো why it did not happen in the last 5 to 6 years.
because it is a very difficult challenge to actually take care of. যে আপনার it is not only about dal and bhat and salt and sugar. এখানে কিন্তু আপনার টুথপেস্ট is a very important factor of your daily necessity. আপনার ঢাকার সিটিজেন এন্ড চিটাগং এর সিটিজেন বা অন্যান্য যতগুলা জেলা শহর আছে সেখানে কিন্তু আপনার 10 তারিখে টুথপেস্ট লাগবে ফর এক্সাম্পল. So where will you get, how will you deliver so many toothpastes? So these are very difficult problems that we are facing every day and trying to bring up some innovation, some solution. সেই জায়গাগুলোতে আমরা এখানে অলরেডি মিটিং এ 20 জন আছি. যদি আমরা 20 জন মিলে আমাদের ব্রেইনস্টর্মিং করে যদি কোনো আইডিয়া আমরা বের করতে পারি যেটা we can share with each other and also understand যে যেই স্টার্টআপ গুলা অলরেডি একটু হয়তোবা ভালো করছে, যেগুলো একটু অলরেডি established in the market, সেগুলোকে কিভাবে আরো এনহ্যান্স করা যায় আমাদের বাংলাদেশে একটা এক্সাম্পলের মতো ক্রিয়েট করা যায়, সেই জায়গাগুলোতে কিন্তু এখন আমাদের আস্তে আস্তে ওয়ার্ক করতে হবে. যেরকম আজকে হয়তোবা ফেসবুকের মতো একটা কোম্পানি ইন্ডিয়া এসে ইনভেস্ট করে, সেরকম ভাবে আমাদেরও চিন্তা করতে হবে যে কিভাবে আমরা সবাই মিলে এমন একটা কোনো মডেল দাঁড় করাই বা এমন একটা কিছু বাংলাদেশে করি যেখানে আমরা এরকম বড় বড় কোম্পানিগুলো ওয়ার্ল্ড ওয়াইড যেগুলো আছে সেগুলোকে আমরা অ্যাট্রাক্ট করে আমাদের এই কোম্পানিগুলোর কে নট অনলি ইনভেস্ট উইথ মানি, তাদের যে নলেজ আছে তাদের কাছে হয়তোবা আপনার এমন একটা সলিউশন আছে যেটা আপনি ইউজ করলে আপনার সলিউশনটা উইল বিকাম লাইক ম্যাসিভ. সো সেই জায়গাগুলোতে আমাদের এখন কাজ করতে হবে এবং আমাদের স্টার্টআপ গুলা এখন কিন্তু কেউ আর চাল ডাল বানাবে না. এখন সবাই বলবে যে আমরা ড্রোন কিভাবে ফ্লাই করব সেটা নিয়ে কাজ করব. আমরা কিভাবে 6 ঘন্টার মধ্যে যে কোনো শহরকে সাপোর্ট করতে পারি সেরকম একটা সলিউশন বানানোর চিন্তা করব. সো let us think forward, let us look forward. COVID has slowed down the entire economy of the country. এটাতে কোনো ডাউট নাই. আমরা সবাই যদি এই সময়টা একটু শান্ত হয়ে একটু ভালো করে চিন্তা করে মুভ ফরওয়ার্ড করি তাহলে মনে হয় we will see a very nice bright future ahead of us. Thank you very much for now. Thank you ভাইয়া. So এটা রিসেন্টলি ডিসকাশনটা চলছে যেটা নিউজ পেপারও বলা হয় বা এরকম ওয়েবিনারসেও আমি অনেক শুনেছি যে ডিজিটাল সার্ভিসেস বা ডিজিটাল প্ল্যাটফর্মস আর দ্য post COVID businesses or post COVID go to services. So যেহেতু ভাইয়া already you are doing good even in the situation, so আপনার মতামতটা কি? For example, Zoom এর valuation has increased to $1 billion, right? Because we are all using Zoom, yes. Right? And Netflix has gained 50 million subscribers. So any আপনার মতামতটা কি যে আর যে because startups যেটা নতুন স্টার্ট হয়েছে with digital services have been quite struggling in educating the market. আপনারা has it boosted the your okay yes sure I'm telling you the thing is that যেরকম আপনার আমরা যে এত টাকা ইনভেস্টমেন্ট নিয়ে আসছি in the past, you have seen some newses where maybe like some of the startups have said that like we have got like a few $1 million in investment. তো এই যে $1 million আমরা ইনভেস্টমেন্টে নিয়ে আসলাম, where did this money go? Where did we spend it? আমরা স্পেন্ডই করেছি হলো টু এডুকেট পিপল দ্যাট ভাই অনলাইনে একটা এরকম ডাউনলোড করে অনলাইনে আপনি অর্ডার দিলে আমরা বাসায় যে ডেলিভারি দিই এই খাবার দাবার বা লাইক পাঠাও হ্যাড টু স্পেন্ড আ লট অফ মানি টু প্রমোট যে আপনি হেলমেট পরতে হবে টু বি লাইক টু সেভ ইয়োরসেলফ. তো এরকম ভাবে কিন্তু প্রত্যেকটা জায়গায় আমরা মার্কেটিং করে আমরা ট্রেনিং দিয়ে আমরা অনেক ভাবে কিন্তু কাস্টমারকে এডুকেট করার পিছনে কিন্তু আমাদের অনেক ইনভেস্টমেন্ট চলে গিয়েছে. এখন কিন্তু আপনি দেখতে পারতেছেন যে কোভিড এর পরের সিচুয়েশনে there is no need to market our softwares. Like everybody knows that ভাই অনলাইনে কেমন করে কিনতে হবে, ভাই অনলাইনে আমি কিভাবে টাকা পাঠাবো, ভাই আপনার ওই যে অনলাইনে খাবার কিভাবে কিনা যায়, আমি যে দেখলাম যে পাশের বাড়ি খাবার কিনে আনলো. So they are learning themselves. Like they are learning like how চাল ডাল works. এখানে তো আর আমি কোনো শিখাচ্ছি না, মানুষজনই নিজে ট্রাই করে চাল ডালে অর্ডার দেওয়া শিখতেছে বা নিজের বাসায় বা পরিবারে যেই লোকটা একটু ভালো কম্পিউটার লিটারেট আছে তাকে দিয়ে কিন্তু অর্ডার গুলো প্লেস করাচ্ছে. So you see that
আমরা কিন্তু অলওয়েজ অ্যাজ এ নেশন উই শুড অলওয়েজ লুক ফরওয়ার্ড টু নিউ থিংস অ্যান্ড টু লেটেস্ট থিংস। আমাদের যদি এখন হাই স্পিড বুলেট ট্রেন পৃথিবীতে থাকে, আমাদের চিন্তা করা উচিত যে এর পরে কি আসবে। যেহেতু আমরা আজকে সেটা বিল্ড করতেছি, উই ওয়ান্ট টু বিল্ড সামথিং better than that. We want to build the best airport in the world because we are building it last. তো সেই জায়গার মধ্যে আমি চিন্তা করি যে লাইক ইউ নো আমরা লুক বিহাইন্ড কেন করব। এখন আমাদের 5G এর যুগ, আমরা আরো স্পিড চাই। আমরা এখন চাই হলো যে হাউ ক্যান উই ট্রাভেল টু চিটাগং ইন 1 hour with the same price that of like you know probably just having some food in Nando's. তো এরকম টাইপের জায়গাগুলোতে আমি মনে করি যে আমরা যেহেতু একটা অপরচুনিটি পেয়েছি, rather to prove ourselves, we should all unite together and move forward to prove to the nation যে আমাদের ফিউচারে ডিজিটাল ভাবে আমরা মুভ করলে আমাদের যেরকম দেশ উন্নত হবে, আমরা বিশ্বের যে বাকি যতগুলো দেশ আছে সেগুলোর মধ্যে মাথা উঁচু করে মানে দাঁড়াতে পারবো উইথ প্রাইড দ্যাট we have built many companies in the country যেখানে ওয়ার্ল্ড ওয়াইড ডিফারেন্ট ওয়ার্ল্ডের থেকে ইনভেস্টর এসে ইনভেস্ট করেছে। এটা তো আর এমনি এমনি করে নাই। আমরা যে এত কষ্ট করে ইনভেস্টরদেরকে এনেছি, আপনাদেরকে মনে করতে হবে একটা জিনিস যে when we are bringing in people, we are bringing in funds from foreign companies, they are also testing us, and when they are testing us, if they see that like our companies don't have merit, তাহলে তো তারা কেন আমাদেরকে টাকা দিবে? তারা তো আরো তো অনেক ভালো ভালো দেশ আছে, তারা আমাদের কাছে কেন আসতেছে? Because they know that these Bangladeshi people have the unity and have the mental strength to build something new that can help general people. এইটাই আমি মনে করি আর কি। থ্যাংক ইউ জিয়া ভাইয়া। সো আচ্ছা তাসফিন ভাইয়া, একটা ছিল যে আমরা কিন্তু অলরেডি ফেসবুক লাইভে আছি, তো সবার কাছে থাকবে, আমাদের যারা অডিয়েন্স যারা ভিউয়ার্স আছেন, তো আমাদের অলরেডি আমাদের সব গেস্টরা আছেন বিভিন্ন কর্পোরেট থেকে, তো আপনাদের যে জিজ্ঞাসাগুলো আছে বা কোয়েরিজ গুলো আছে আপনারা কিন্তু লাইভ কমেন্ট বক্সে কিংবা হচ্ছে আমাদের এখানে যারা পার্টিসিপেন্ট আছেন তারা কিন্তু তাদের যে জিজ্ঞাসাগুলো আছে এখানে কোয়েশ্চেনের মাধ্যমে আপনারা সেটা বলতে পারেন। আশা করি আমরা আমাদের সেশনের শেষের দিকে আমাদের যে গেস্টরা আছেন তারা সেই রিলেটেড কোয়েশ্চেন গুলোর আনসার দিবে। সো ওকে ভাইয়া, তাসফিন ভাইয়া ক্যারি অন প্লিজ। So like Rafsan said, we are live finally. আমাদের কিছু টেকনিক্যাল ইস্যুস ছিল। So thank you Zia bhaiya, and best of luck with Chaldal, and we hope যে we go a lot of miles. So এখন আমরা চলে যাব আলোল ভাইয়ের কাছে। আলোল ভাই is the research and innovation specialist at IDEA project. Hello আলোল ভাই। Yes, assalamu alaikum, hello to everyone. ভাই কেমন আছেন? হ্যাঁ আছি, ভালো আছি আল্লাহর রহমতে। অনেকগুলো পরিচিত মুখ এবং চমৎকার আলোচনা শুনে ভালো লাগছে। আশা করি সবাই আমরা উপকৃত হব এবং ভালো কিছু ডিসকাশন করতে পারবো। সো ভাইয়া, আমরা এতক্ষণ শুনছিলাম প্রাইভেট সেক্টর থেকে, প্রাইভেট সেক্টর কি করছে টু ট্যাকেল দ্য সিচুয়েশন, বা ওরা ওদের সাইড থেকে কি করতে যাচ্ছে। এখন আমরা শুনবো গভর্নমেন্ট সাইড থেকে গভর্নমেন্ট কি করছে টু ট্যাকেল দ্য সিচুয়েশন এন্ড টু build a better nation in the post COVID era. হ্যাঁ ধন্যবাদ। করোনা পরিস্থিতি কোভিড-19 এর আগ থেকেই স্টার্টআপ বাংলাদেশ, মূলত স্টার্টআপ বাংলাদেশ স্টার্টআপদেরকে নিয়ে কাজ করে স্টার্টআপ ইকোসিস্টেম বিল্ড করার জন্য, যেটা আমরা মোটামুটি সবাই জানি। কোভিড-19 পরিস্থিতির আগে আমাদের যে উদ্যোগগুলো ছিল সেটার পাশাপাশি আরো অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে স্টার্টআপদেরকে সাহায্য করার পাশাপাশি। স্টার্টআপ দের উপরে যেসব ক্ষুদ্র শিল্পগুলো অর্থাৎ এসএমই গুলো নির্ভর করছে তাদেরকে হেল্প করার ক্ষেত্রে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, যেটা গত সেশনে আমি বলেছি। আজকে সংক্ষিপ্তভাবে বলে আরো ফার্দার কিছু বিষয় অ্যাড করব, যে বিষয়গুলো ইন দ্য মিনটাইম সামনে চলে আসছে।
আমাদের এখানে স্টার্টআপরা 3টি সেকশনে আবেদন করতে পারেন। অলরেডি তাদের কোভিড-19 এর আগে সেই ব্যবস্থাটা ছিল। প্রিসিড ফান্ডের জন্য প্রিসিড ফান্ডের ক্যাটাগরিতে 10 লাখ টাকার জন্য আবেদন করতে পারেন এবং ওই 10 লাখ টাকা ফ্রি, কখনোই সেটা ফেরত দিতে হবে না। সাধারণত এটা দুটো চাঙ্কে বা দুটো ট্রান্সে দেওয়া হয়, বা কখনো 3টে ট্রান্সেও দেওয়া হয়, 5 লাখ টাকা 5 লাখ টাকা করে, বা 3 লাখ 3 লাখ 4 লাখ টাকা করে। তো সেটা যে কারো কোনো আইডিয়া থাকলে স্টার্টআপ সম্পর্কিত, সেটা আমাদের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। আমাদের যে সিলেকশন কমিটি আছে, খুব হাই পাওয়ার সিলেকশন কমিটি, সেই সিলেকশন কমিটির মেম্বারদের সামনে উপস্থাপনা করলে সেটা ওনারা যদি পজিটিভলি বিবেচনা করেন, দেন ফান্ড পেয়ে যান। প্রথম ট্রান্স অর্থাৎ 5 লাখ টাকা পেয়ে যান। যেদিন মিটিং হয় তার 1 মাসের মধ্যে আমরা চেক ইস্যু করে দিই। এটা হলো প্রিসিড ফান্ড। সিড ফান্ডে আমরা জানি যে সিড ফান্ড এবং গ্রোথ ফান্ড ফ্রি না, সেটার ক্ষেত্রে ইকুইটি নেবে, এবং ইকুইটি নেওয়ার জন্য আসলে একটি কোম্পানি প্রয়োজন হয়। প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে গত বছরের 30 সেপ্টেম্বর মন্ত্রিসভা কোম্পানিটি অনুমোদন করে। প্রথম সরকারি কোম্পানি, সরকারি ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি, যে কোম্পানিটির মাধ্যমে সিড ফান্ড এবং গ্রোথ ফান্ডে 1 কোটি টাকা এবং 5 কোটি টাকা দেওয়ার সুযোগ আছে, এবং সেখানে আমাদের 100 কোটি টাকার মতো আছে। অলরেডি সেটার স্ট্রাকচার হয়ে গেছে, সবগুলো আইন হয়ে গেছে, এখন শুধু মিটিং এর অপেক্ষায়। তো ইতিমধ্যে বেশ কিছু আবেদন আমরা পেয়েছি। এই কোভিড-19 সিচুয়েশনে এটা আরো দ্রুততার সাথে মিটিংটা হবে বলে আশা করছি, এবং আগামী ঈদের মধ্যে হয়তো বা যারা সিড ফান্ডে 1 কোটি টাকা এবং গ্রোথ ফান্ডে 5 কোটি টাকা চাচ্ছেন, তারা অনেকেই হয়তো বা সেই ফান্ডটা পাবেন, সেই আশাবাদ রাখছি। এটা গেল কোভিড-19 পরিস্থিতির আগে। গত সেশন আমি যেটা বলছিলাম, এর পাশাপাশি যেটা আমরা অলরেডি যেটা চিন্তা ভাবনা করেছি, আমাদের স্টার্টআপদের জন্য আমরা 400 কোটি টাকার একটা ফান্ড রেজ করছি এর মধ্যে, এবং 100 কোটি টাকার ইমার্জেন্সি ফান্ড 400 কোটি টাকার বাইরে। এই 400 কোটি টাকা আমরা সরাসরি সরকারের কাছ থেকে চেয়েছি, এবং সেটা রেভিনিউ বাজেট থেকে চেয়েছি। বাংলাদেশ ব্যাংকের যে ফান্ড আছে সেখান থেকে চেয়েছি, যাতে এটা লোন করে স্টার্টআপদেরকে দিতে না হয়। এবং আমরা শুধু ফান্ডটা অর্থ বিভাগে আমরা চিঠি পাঠাই, মানে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে অর্থ বিভাগের কাছে চিঠি পাঠিয়ে ক্ষান্ত হয়নি, এবং এই টাকাটা আমরা দ্রুত নিয়ে আসার জন্য দেন দরবার করছি। পাশাপাশি আমরা স্টার্টআপদের কাছ থেকেও বিজনেস কন্টিনিউটি প্ল্যান চেয়েছি। সেই বিজনেস কন্টিনিউটি প্ল্যানে আসলে স্টার্টআপরা যেটা এই আগামী 6 মাস বা 1 বছরে তারা বিজনেসটাকে কিভাবে রান করবে, তাদের আগে যে খরচ হতো, যে বার্ন রেট ছিল, সেটাকে তারা আরো কিভাবে কমিয়ে আনবে, তাদের যারা স্টাফরা ছিলেন তাদেরকে লে অফ না করে তাদেরকে কম বেতন দিয়ে হলে কিভাবে চালানো যায়, এবং কোন কোন ক্ষেত্রে আসলে গভর্নমেন্টের সহযোগিতা দরকার, সেটা ক্যাটাগরিক্যালি বিজনেস কন্টিনিউটি প্ল্যানে তারা বলবেন, এবং সেটা আইডিয়া প্রজেক্টে সাবমিট করবেন। আইডিয়া প্রজেক্ট সেটা বিবেচনা করে যে 400 কোটি টাকার ফান্ড পাবো আমরা, সেখান থেকে তাদেরকে প্রয়োজন অনুযায়ী বিবেচনা করে সেই অনুযায়ী তাদেরকে টাকা দেওয়া হবে। তো এটা গেল আমাদের 400 কোটি টাকার এবং 100 কোটি টাকার যে ইমার্জেন্সি ফান্ড সেটা। এর পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী যে 20,000 কোটি টাকা প্যাকেজ ঘোষণা করেছেন এসএমইদের জন্য, এসএমইদের অনেক যেটা জি আশরাফ ভাইও বললেন, ও আরো 2-3 জন বক্তার আলোচনায় উঠে এসছে, যে আমাদের অনেক স্টার্টআপই বিভিন্ন এসএমইর উপর নির্ভরশীল, বা অনেক এসএমই আমাদের স্টার্টআপদের উপর নির্ভরশীল। সো ওই স্টার্টআপ গুলো ঠিকঠাক ভাবে রান করতে গেলে এসএমইদেরও লোনের প্রয়োজন আছে। তো মাননীয় প্রধানমন্ত্রী যে 20,000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন, ওর থেকে আমরা একটা অংশ আমাদের এসএমইদের জন্য চাচ্ছি। অর্থাৎ ওই টাকাটা তো আসলে রেভিনিউ থেকে আসবে না, ওটা সরাসরি ব্যাংকিং চ্যানেলে চলে যাবে, এবং বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার অলরেডি ব্যাংকিং চ্যানেলে গিয়েছে, যাতে এই টাকাটা ওখান থেকে ছাড় করা হয়। এবং এই জন্য বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে মার্কেট ব্যাংকিং চ্যানেলের টাকাটা আসে। আমি গত ইয়েতেও বলেছি যে ব্যাংকে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা বাংলাদেশ ব্যাংকে রাখতে হয়, এসএলআর বলে সংক্ষেপে, স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও, আরেকটা হচ্ছে সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও। এটা হচ্ছে যে পরিমাণ ক্যাশ একটা ব্যাংক পায় তার একটা অংশ বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ রাখতে হয়, সেটা খরচ করা যায় না। এই দুটো ইয়েতে বাংলাদেশ ব্যাংক রেট কমানোর কারণে প্রায় একটা খাতে 2,000 কোটি টাকা আর একটা খাতে 2,500 কোটি টাকার মতো বের হয়েছে, যেটা ব্যাংকিং চ্যানেলে চলে আসছে অলরেডি, যেখান থেকে এই টাকাগুলো লোন হিসেবে দেওয়ার সুযোগ হবে। তো এই জায়গায় যাতে স্টার্টআপরাও পেতে পারে, আমরা সেই জায়গায় স্টার্টআপদেরকে প্রমোট করবো আমাদের কাছ থেকে। যদি কারণ স্টার্টআপ সম্পর্কে এখনো ব্যাংকগুলোর ধারণা পরিষ্কার না, তারা স্টার্টআপদেরকে যদি ফান্ডিং করতে গিয়ে কোনো ঝামেলা হয়, সেই ক্ষেত্রে আমরা সেটা তাদেরকে প্রমোট করব, তাদেরকে হেল্প করব, চিঠি দিয়ে হোক, যে কোনো ভাবে হোক, যাতে ওই 20,000 কোটি টাকার যে ফান্ড থেকে আমরা 400 কোটি টাকার একটা চেয়েছি ব্যাংকিং চ্যানেলগুলোতে, সেটা যাতে আমাদের স্টার্টআপদের উপর নির্ভরশীল এসএমই এবং স্টার্টআপরা পায়।
যদি স্টার্টআপরা মনে করে যে ওখান থেকে লোন নেবে। তো এটা হচ্ছে 4% ইন্টারেস্টে পাবে, বাকি 5% সরকার বিয়ার করবে। টোটাল 9% ইন্টারেস্টে লোনটা সরকার দিচ্ছে, 5% সরকার বিয়ার করবে, 4% যিনি নেবেন তাকে বিয়ার করতে হবে। এইগুলো আর্থিক সহায়তা। এর বাইরে স্টার্টআপরা এদেরকে এঙ্গেজ করার জন্য অলরেডি কল ফর নেশন, যেটা আজকে লাস্ট ডেট, হ্যাঁ আজকেই লাস্ট ডেট, কল ফর নেশন অলরেডি স্টার্টআপ বাংলাদেশ থেকে চাওয়া হয়েছে। অর্থাৎ স্টার্টআপরা জাতির জন্য এই সময়ে, এই উদ্ভূত পরিস্থিতিতে, এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কি করতে পারে, বিভিন্ন আইডিয়া তারা দেবেন। সেটা আমাদের হাই পাওয়ার কমিটি যাচাই বাছাই করবে এবং সেই অনুযায়ী কারো আইডিয়া সিলেক্ট হলে পরবর্তীতে তাকে অর্থায়ন করা হবে সেটা বাস্তবায়নের জন্য। জি আশরাফ ভাই যেটা বলছিলেন যে সামনে এরকম অনেক অপরচুনিটি আসবে, যে এক জায়গায় আমার সক্ষমতা বাড়াতে হবে, হয়তো দেখা যাবে একটা বিভাগে আমাকে মোট মানে কয়েকদিনের মধ্যে প্রচুর পরিমাণ ত্রাণ দিতে হচ্ছে, বা একটা মেডিকেল সাপোর্ট দিতে হচ্ছে, বা জরুরিভাবে তাদেরকে হেল্প করতে হচ্ছে। এই সক্ষমতাগুলো আমাদের তৈরি করতে হবে, বা এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে স্টার্টআপরা বিভিন্ন রকমের আইডিয়া সাবমিট করবে। অলরেডি আমরা প্রচুর আইডিয়া পেয়েছি, আমরা প্রায় 500-600 আইডিয়া পেয়েছি। আজকে লাস্ট ডেটে হয়তো আরো অনেকগুলো পাবো। তো এটা খুবই আশার কথা, এবং স্টার্টআপদেরকে আমি যত জায়গায় পারছি উদ্বুদ্ধ করছি, যারা আছেন, যারা এই রিলেটেড কাজ করছেন, যে তারা যাতে আইডিয়া সাবমিট করেন কল ফর নেশনে, জাতির জন্য কিছু একটা করা। এবং শুধু এটা জাতির জন্যই হবে না, তার জন্য হবে এই কারণে যে এটা পরবর্তীতে আসলে খুব ভায়াবল একটা প্রোডাক্ট হয়ে যাবে, খুব সাস্টেনেবল একটা প্রোডাক্ট হবে বলে মনে করছি পরিবর্তিত সময়ে, এবং তিনিও এখান থেকে ভালো রেভিনিউ আর্ন করতে পারবেন। এবং এটা আমাদের যে ডাইভার্সিফিকেশনের কথা আমরা বলছি আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে বড় অবদান রাখবে। আর এর পাশাপাশি স্টার্টআপদের জন্য যেটা বলতে পারি, যে সরকার আসলে যে চ্যালেঞ্জগুলো ফেস করছে সেই ক্ষেত্রে অনেক কিছু করার আছে। যেমন আমরা কিছুদিন আগে, জি আশরাফ ভাই জানেন, জি আশরাফ ভাই ওয়ান অফ দ্য মেন্টরস ছিলেন, আমরা কিছুদিন আগে ন্যাশনাল হ্যাকাথন অন ফ্রন্টিয়ার টেকনোলজিস করেছি। তার মধ্যে একটা ছিল যে খাদ্যশস্য সংরক্ষণে যে আমাদের সাইলো গুলো আছে বা এলএসডি গুলো আছে, সেটার কিভাবে ফ্রন্টিয়ার টেকনোলজি ব্যবহার করে সেটা কিভাবে আধুনিকায়ন করা যায়। তো এখন এই যে সরকার এই বোরো ধান বের হয়েছে, আজকের পত্রিকা নিউজ হচ্ছে সরকার 20,25,000 টন খাদ্যশস্য কিনবে, ধান কিনবে 8 লক্ষ মেট্রিক টন, গম কিনবে 75,000 মেট্রিক টন, আতপ চাল কিনবে 8 লাখ, এরকম করে টোটাল 20 লক্ষ মেট্রিক টন চাল সরকার কিনবে। এই যে সরকার এই কেনার প্রসেসটা, এই প্রসেসটা যাতে শুদ্ধভাবে করতে পারে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের স্টার্টআপদের অনেক কিছু করণীয় আছে। এখানে একটা সিস্টেম বের করা, যাতে সরকার কোনরূপ কোনো ঝামেলা ছাড়াই এটা করতে পারে। তারপর আমরা দেখতে পেয়েছি আমার ব্যাচমেট, যিনি টাঙ্গাইলের কালিহাতির ইউএনও শামিমারা নিপা, তিনি কিউআর কোড ভিত্তিক একটা সিস্টেম বের করেছেন, যাতে অ্যাটলিস্ট প্রাথমিকভাবে যিনি ত্রাণটা নেবেন তাকে আইডেন্টিফাই করা যায়, একজনের ত্রাণ জালিয়াতি করে যাতে আরেকজন না নিয়ে যেতে পারেন, কেউ যাতে এখানে দুর্নীতি করতে না পারে। আমার আরেক ব্যাচমেট যাকে আমি হেল্প করছি, আমার ডিপার্টমেন্টের জুনিয়র, আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছি, আমার ডিপার্টমেন্টের জুনিয়র ও এটা বিল্ড করছে, যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এবং এসএমএস ভেরিফিকেশনের মাধ্যমে আমরা বাল্ক এসএমএস কিনে দিচ্ছি। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সেটা উদ্বোধন করতে যাচ্ছে, এবং সেটা অনেকগুলো জায়গায় রেপ্লিকেট হবে, যাতে ত্রাণের দুর্নীতি না হয়, যার ত্রাণ পাওয়ার কথা তিনি যাতে পান। আমরা জানি যে এখন যারা সাধারণত কৃষি কাজ করেন, ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা লোন নিয়ে এই কাজগুলো করে থাকেন। তো তাদেরকে সরকারিভাবেই বিভিন্ন সহায়তা দেওয়া হচ্ছে, কৃষি দপ্তরের মাধ্যমে বিভিন্ন সহায়তা দেওয়া হচ্ছে, যাতে তারা তাদের লোনটা ডিফল্টার না হয়ে যান, কারণ হলে তারা একটা দুষ্ট চক্রের মধ্যে পড়ে যাবে। তাদের এই ইয়েগুলো, যিনি মিষ্টি কুমড়া উৎপাদন করছেন, তার এটা যাতে যে চ্যানেলের মাধ্যমে ঢাকা বা অন্যান্য জায়গায় আসার উচিত, সেই বিষয়টা যাতে ঠিকঠাক ভাবে করতে পারে, এই ক্ষেত্রেও কিন্তু স্টার্টআপরা অনেকগুলো অনেক কিছু করার আছে বা ইনিশিয়েটিভ নিতে পারে। এছাড়াও আমরা যেটা দেখতে পেয়েছি, সামনে আমাদের খুব দুর্যোগপূর্ণ, আমি ওই দিনও বলেছি যে এখন আসলে বিষয়টা হচ্ছে একটা কঠিন সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। কঠিন বলতে আসলে সুপার কঠিন। যেমন একটা যেটা উদাহরণ দিয়ে বলেছিলাম, যে একটা টর্নেডো যখন একটা এলাকার উপর দিয়ে বয়ে যায়, আমরা তখন এন্টিসিপেট করতে পারি, ধারণা করতে পারি যে হ্যাঁ এটা এই টর্নেডো এখন বয়ে যাচ্ছে, এখানে অনেক মানুষ মারা যাবে, এখানে অনেক ফসলের ক্ষয়ক্ষতি হবে, অনেক বাড়িঘর নষ্ট হবে, এটা ধারণা করতে পারি। কিন্তু টর্নেডো শেষ না হওয়ার আগ পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এই বিষয়টাও ঠিক তাই। কোভিড-19 এটা কন্টেইন না করা পর্যন্ত, এটা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সরকার পুরো বিষয়টা আসলে কি করা দরকার, সেই বা ফার্দার কি করতে হবে, সেই বিষয়গুলো পরিপূর্ণভাবে বুঝে ওঠা যাবে না। তো এই মুহূর্তে সরকারের আপৎকালীন অবস্থায় যা যা করা দরকার সেটা করছে, স্টার্টআপদের পাশে আছে, সেটা আমি বলেছি, এবং ভবিষ্যতেও থাকবে। পাশাপাশি অন্যান্যদের জন্য যেটা করা দরকার, যেটা আমি বলছিলাম যে একটু আগে, আমি আজকে প্রথম আলোতে একটা চমৎকার রিপোর্ট দেখছিলাম, যে ভারতের রঘুনাথ রাজন, যিনি সাবেক ভারতের সেন্ট্রাল ব্যাংকের যিনি সাবেক গভর্নর ছিলেন, তার একটা ইন্টারভিউ ছাপা হয়েছে।
তিনি বলছিলেন যে সরকার এই পর্যন্ত গরিবদেরকে সাপোর্ট করার জন্য বিভিন্নভাবে ভারতীয় সরকার 1,70,000 কোটি রুপি খরচ করেছে এবং আপৎকালীন ব্যবস্থায় এই সামনের 1 মাসে আরো 65,000 কোটি রুপি লাগবে। এটা হচ্ছে ন্যূনতম গরিবদেরকে হেল্প করার জন্য। তো এই ক্ষেত্রে কিন্তু অলরেডি সরকার এই কৃষকদেরকে হেল্প করা, তারপর হচ্ছে এদেরকে হেল্প করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আজকে আরেকটা নিউজ হচ্ছে সরকারি কর্ম কমিশন পিএসসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন 2000 ডাক্তার এবং 5000 নার্স নিয়োগের সুপারিশ করেছে সরকারকে, অর্থাৎ সেটা ফাইনাল হয়ে গেছে। সরকার এখন বাকি ভেরিফিকেশন গুলো হয়ে গেলে এটা গ্যাজেট হয়ে যাবে। এই যে মেডিকেল সেক্টরে তারপর হচ্ছে শিক্ষা সেক্টরে আমার কিন্তু স্টার্টআপে অনেক কিছু করার আছে। আমি যতটুকু জানি আমার ভাগ্নি পড়েন হচ্ছে চট্টগ্রাম এশিয়ান উইমেন ইউনিভার্সিটি যেটা আছে সেটাতে তাদের সবগুলো ক্লাস অনলাইনে হচ্ছে এবং তারা অনলাইনে ক্লাস করে পরীক্ষাও রেগুলার হয়ে যাচ্ছে, মিড টার্ম তাদের হয়ে গেছে, রেগুলারলি অন্যান্যগুলো হয়ে যাচ্ছে। বাট ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো হতে পারছে না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু ক্লাস হচ্ছে, কি ম্যাক্সিমাম ক্লাসগুলো আটকে আছে, অর্থাৎ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না পুরোপুরি। এই জায়গায়ও কিন্তু অনেক কিছু করার আছে। এখন সামনে কিন্তু অনেক কিছু অনলাইনে চলে যাবে, যেটা জি আশরাফ ভাই বলছিলেন যে আমি অভ্যস্ত হয়ে যাচ্ছি কেনাকাটার ক্ষেত্রে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনাকাটার ক্ষেত্রে আমি অভ্যস্ত হয়ে যাচ্ছি অনলাইনে কেনাকাটা করা। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে এই ধরনের হার্ডশিপ সিচুয়েশন যখন যায়, অর্থনীতির ভাষায় যেটা বলতে হয় সেটা হচ্ছে মানুষ নিত্য প্রয়োজনীয় খরচ করে খুবই কম, অর্থাৎ মানুষ এখন শুধুমাত্র খরচ করতে চাইবে চাল ডাল তেল নুন পেঁয়াজ এইসব জায়গাগুলো, এবং যেগুলো আরো কিছু এই যেটা বললেন টুথপেস্ট, হয়তোবা শ্যাম্পু টুথব্রাশ, এই ধরনের বিষয়গুলোতে। ওই বিষয়গুলো আমাকে মাথায় রাখতে হবে যে সামনে আসলে কোনটার প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে, কোন কোন জায়গায় আমরা পেনিট্রেট করতে পারি, স্টার্টআপদের জন্য কোন কোন জায়গায় সুযোগ আছে, সেই বিষয়গুলো তারা চিন্তা ভাবনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে এখানে ফ্রন্টিয়ার টেকনোলজির প্রয়োজন হবে, এখানে অনলাইন প্ল্যাটফর্মের প্রয়োজন হবে, খুব দ্রুততার সাথে সার্ভিস দেওয়ার প্রয়োজন হবে। ইভেন আমার দুর্নীতি প্রতিরোধ করার জন্য, কাজগুলো স্বচ্ছতার সাথে করার জন্য, জবাবদিহিতা ঠিকঠাক মতো নিশ্চিত করার জন্য অনেকগুলো ইনিশিয়েটিভের প্রয়োজন, টেকনোলজির প্রয়োজন, ডিভাইসের প্রয়োজন হবে। সেই বিষয়গুলো কিন্তু স্টার্টআপদেরকে চিন্তা ভাবনা করতে হবে। তারা এগিয়ে আসলে এই বিষয়গুলো ঠিকঠাক ভাবে করা সম্ভব হবে, এবং তারা যখন রাইটলি এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে আসতে পারবে, তাদের সিস্টেমটা যদি একবার জনপ্রিয় হয়ে যায় বা একবার জনগণ একসেপ্ট করে নেয়, তাহলে এটা দেশের জন্য যেমন উপকার হবে, তারাও এই ক্ষেত্রে খুব ভালোভাবে বেনিফিটেড হতে পারবে। এ হচ্ছে আমি ওভারঅল আসলে সরকার কি করছে বিভিন্ন দিক থেকে এবং স্টার্টআপদের জন্য কি করেছে বা কি করবে সামনে, সেই বিষয়ে সংক্ষিপ্তভাবে বললাম। এরপরে যদি প্রশ্ন আকারে কোনো কারো কাছ থেকে কেউ কোনো কিছু জানতে চায়, সেই ক্ষেত্রে সেই প্রশ্নের উত্তর দেওয়া যাবে। ধন্যবাদ। ধন্যবাদ আলোল ভাইয়া। সো আলোল ভাই যেটা বললো, যদি কারো কোয়েশ্চেন থাকে আপনারা আমাদের চ্যাট বক্সে লিখতে পারেন। যারা ফেসবুকে লাইভ দেখছেন, আমাদের ফেসবুক কমেন্ট সেকশনেও আপনারা কোয়েশ্চেন গুলো করতে পারেন। আমরা এখানে আমাদের গেস্টদেরকে আমরা রিপিট করব। তো একটা কোয়েশ্চেন নিয়ে নিই যে কাশিফ ভাইয়ের জন্য, আই থিঙ্ক, বিকজ এটা রিলেটেড টু ট্যুরিজম সেক্টর। হাউ ইজ দ্য সাগার চাই লিখেছে যে হাউ ইজ দ্য ফিউচার অফ ট্যুরিজম ইন্ডাস্ট্রি। So I think Kashif Bhai already বলেছে যে because of COVID-19 আমাদের tourism sectorটা একটু is deemed and also it's struggling. তো তাও আমরা কাশিফ ভাইকে একটু ইনভলভ করি, যদি আমরা ইগনোর করি আমাদের কারেন্ট সিচুয়েশন। সো কারেন্ট সিচুয়েশন ইগনোর করে যদি আমরা কথাটা বলি যে হাউ ইজ দ্য ট্যুরিজম ফিউচার অফ ট্যুরিজম সেক্টর ইন বাংলাদেশ। কাশিফ ভাই কি আছেন? হ্যাঁ আছি, আমি শুনতে পাচ্ছি যে again ওই যে this situation we never face, right? So this happened in past 100 years, a pandemic যেটা বলি বা যেটাই। So tourism এর ক্ষেত্রে আসলে কি হবে, no one has the exact answer. কেউ বলছে 2023, কেউ বলছে 2022, 3 বছর লাগবে, 6 মাস লাগবে, যে যার মতো এক একজনের অ্যাসেসমেন্ট এক এক রকম আসছে। বাট আমাদের ট্যুরিজম ক্ষেত্রে মানে আমি যেটা একটু আগে বলেছিলাম যে I think after মানে আল্লাহ যদি সবকিছু ঠিক রাখে, যদি সবকিছু ঠিক হয়ে যায়, তারপরও it will take time for the leisure travel, of course. Corporate travel অনেক মানে সময় লাগবে আবার ওই একই জায়গায় পেইসে ফেরত যেতে। আয়টার একটা ছোট্ট ডেটা ওরা আমাদের সবার কাছে সার্কুলেট করেছে যে কম্পেয়ার টু 2019, this year
we have already 80% মানে GMV wise আমাদের আরো 80% কম। গত পরশুদিন Thai Airways has actually asked Thai government-এর কাছে $2.2 billion to avoid bankruptcy. Air France actually 12 point something billion dollar they're at short. So এই জায়গাগুলোতে চ্যালেঞ্জ আসতেছে, সবচেয়ে বেশি হিট নিচ্ছে এয়ারলাইন্স, and then airline will have higher price as well এয়ার টিকিটে। সো ওই জায়গাটাতে অ্যাফোর্ডেবিলিটির একটা কোয়েশ্চেন আসবে। ডোমেস্টিক সেক্টরে আমাদেরকে ফোকাস করতে হবে। ট্যুরিজমটা যদি করি, আমাদের আউটবাউন্ড যেটা ছিল আমাদের এই জেনারেশন বা আমাদের যারা সবাই ট্রাভেল করছি আমরা, বিকজ উই লাভ টু হ্যাভ এক্সপিরিয়েন্স অন দিস, বাট ইটস নট দ্য নেসেসিটি, রাইট? সো ইটস কামস মানে আরো 3-4 ধাপ পরে, নেসেসিটির পরে আরো অনেক কিছু আছে, তারপর থেকে আসবে। বাট তারপরে যদি কেউ ট্রাভেল বলবো, আমি বলবো যে দেশের বাইরে করার চেয়ে আমাদের আসলে এই মুহূর্তে ডোমেস্টিক ট্রাভেলের উপর ফোকাস করা উচিত। সো ওই জায়গাটাতে যদি আমরা করতে পারি, এই যে অলরেডি তো ইটস গ্রোয়িং, মানে গ্রোথ তো ছিলই, মানে আমাদের তো কিছু ডেস্টিনেশন আছেই। আমাদের এই সিচুয়েশনের মধ্যেও তো মানে মাঝামাঝি কক্সবাজারে মানুষ বসেছিল। সো ওই কিছু কিছু যে টুরিস্ট স্পট গুলো আছে, ওখানে যদি আমরা আরো ইনফ্রাস্ট্রাকচার কিছু ডেভেলপ হয়, এত অল্প সময় তো হবে না, যেটাই আছে সেটাকে যদি আমরা আমাদের আমাদের যারা ট্রাভেলার্স তাদেরকে যদি সামনে নিয়ে আসতে পারি, তাদের সামনে শোকেস করতে পারি, দেন সুবিধা হবে। আর ফট করে আমি মানে আজকেই আমার ফর এক্সাম্পল আমার ফ্লাইট শুরু হয়ে গেল, আমার যে বিমান যেটা বলছি 15 তারিখের পর থেকে বিমান শুরু হয়ে যাবে, কিন্তু আমাদের অন্য কান্ট্রি কাউন্টার পার্টের বা ইমিগ্রেশন দে হ্যাভ সাম রিকোয়ারমেন্টস টু। যেমন থাইল্যান্ডে এখন যেতে গেলে আপনার ইন্স্যুরেন্স একটা লাগছে, এবং আপনার ইউ আর কোভিড ফ্রি ওই সার্টিফিকেট লাগছে। সো এরকম রিকোয়ারমেন্টস আসলে ওগুলিকে মেনটেন করে, ওগুলিকে ফুলফিল করেই দেন ট্রাভেলার্স আসলে ট্রাভেল করতে পারবে। সো ইট উইল টেক টাইম। সো অ্যাজ আই সেড, ইটস you have to have patience right now, and hopefully আমরা যদি সার্ভাইভাল will be the main মানে স্ট্র্যাটেজি রাইট নাও, কিভাবে সার্ভাইভ করা যায়, কিভাবে খরচ কমায় আরো চলা যায়। বার্ন যারা স্টার্টআপের ক্ষেত্রে বার্ন, আর যারা সনাতনী ব্যবসা ট্র্যাডিশনাল ব্যবসা করছে তারা তাদের প্রফিট তো করতে পারছে না, তাদের যে ফিক্সড কস্ট যেগুলো আছে সেগুলোকে যদি মিনিমাইজ করা যায় তাহলে হয়তো সার্ভাইভ করা যেতে পারে। দ্যাটস ইট। থ্যাংক ইউ কাশিফ ভাই। কাশিফ ভাই আরেকটা কোয়েশ্চেন ছিল, বেসিক্যালি we focus more on traveling abroad. Exactly. Yeah. But আমাদের দেশে there are a lot of spots যেগুলো আমরা এখন এক্সপ্লোর করিনি, যেহেতু আমরা we are very beautiful as a country. এইসব এক্সপ্লোর করার জন্য কি শেয়ার ট্রিপে কোনো প্ল্যানস আছে ফিউচারে? Yes, we have a মানে ওই যে আবার বলছি যে আমরা তো ওই মানে মানুষকে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছি। সো আমরা যেটা করছি যে আমি একটু বলি, যেটা হচ্ছে যে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড হোটেল ইনভেন্টরি আছে 1.2 মিলিয়ন। সো উই হ্যাভ আ লট অফ সাপ্লায়ার্স ফ্রম আউটসাইড। সো ওদের সাপ্লায়ারের এপিআই আমরা এগ্রিগেট করেছি। সো এখানে রিনাউন্ড ওটিএস আর দেয়ার অ্যাজ ওয়েল। সো ওদের অ্যাগ্রিগেশন থেকে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড হোটেল আছে। সো আমরা হোয়াট উই আর ট্রাইং টু ফোকাস রাইট নাও ইজ আমরা আমাদের বাংলাদেশের হোটেলের উপরে আমরা ফোকাস করছি। সো আমাদের টার্গেট ছিল বাই এন্ড অফ দিস ইয়ার উই উড হ্যাভ আওয়ার ডিরেক্ট কন্ট্রাক্ট রেট ফর বাংলাদেশের মানে আনাচে কানাচে থেকে অ্যাটলিস্ট 3000 হোটেলকে আমরা আমাদের নিজেদের কন্ট্রাক্টে নিয়ে আসবো। মানে আমাদের পয়েন্ট অফ ভিউটা ছিল এরকম যে চিটাগং থেকে বাসে করে যদি ফকিরাপুলে নেমে, ফকিরাপুলের হোটেল কোনো একটা বেসিক হোটেল, ক্লিন হোটেল, সেফ হোটেল আছে, বাট ইটস নট অন অনলাইন, we will bring them online. সো ওই জায়গাটাতে আমরা কাজ করছি। আমরা ওইটাকে স্ট্র্যাটেজি ধরছি এসটি হোটেল বলছি। সো শেয়ার ট্রিপ ভেরিফাইড, সো দ্যাট উইল বি সেফ অ্যান্ড ওই জায়গাটাতে। এবং রিমোট এরিয়া বাংলাদেশের ছোট ছোট জায়গাতেও যেই ছোট ছোট হোটেল মোটেল যেটাই বলি আর কি, বা ইন যেটাই বলি, সো ওদেরকে আমরা আমাদের প্ল্যাটফর্মে নিয়ে আসবো। সো দ্যাটস এই প্ল্যানটা আমাদের ছিল এই বছরের 2020 এন্ডে, যে আবার বলছি যে we would have মানে আমাদের 3,000 টার্গেট ছিল যে ডিরেক্ট কন্ট্রাক্ট হোটেলস, যেটা starting from 5 star to basic 2 star. সো এই প্ল্যানটা আমাদের মাথায় আছে, কিন্তু আবার বলছি যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার এত দ্রুত এই মুহূর্তে ইমপ্রুভমেন্ট করা যাবে না। সো we have to have patience. আর এইটুকুই আমি বলবো। আসলে আমি পোস্ট কোভিড কি হবে, being very honest, I don't have any answer. ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ কাশিফ ভাইয়া। সো আমরা একটু তাড়াতাড়ি আরফিন ভাইয়া চলে যাচ্ছি। আরফিন রাফি আহমেদ। Arfin Bhai is the director of Technodrug Limited and executive vice president of JCA Dhaka Entrepreneurs. Hello Bhai, শুনতে পাচ্ছেন?
Arifin Bhaiya along with Ibtihaj Bhaiya, they are also the advisor of Startup Chattogram. So Bhaiya তো মেডিসিন ইন্ডাস্ট্রিতে আছেন, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে। So আপনাদের attempt to tackle this situation also, ভাইয়া আমি ভাইয়া একটা philanthropic কাজ করছে, as সবাই যদি না জেনে থাকে, ভাইয়া কিন্তু owner of Green Tech Resort and they have turned it into, I think, isolation camp. জি, ভাইয়া এটা যদি বলতেন। So what basically we are doing is আমরা আমাদের যে রিসোর্টটা আছে গাজীপুরে, গ্রিন টেক রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টার, এইটাকে আমরা একটা আইসোলেশন চেম্বার করে ফেলি। সো আমরা ডিরেক্ট যেটা করেছি, উই ওয়েন্ট এন্ড সেন্ড আ লেটার টু দ্য অনারেবল প্রাইম মিনিস্টার অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আমরা প্রাইম মিনিস্টারের কাছে একটা চিঠি দিয়েছি যে আমরা উই নিড দিস, আমরা যদি সরকারের প্রয়োজন হয় আমরা আমাদের রিসোর্টটাকে একটা আইসোলেশন চেম্বার বানিয়ে সরকারের কাছে দিয়ে দিতে উই আর রেডি টু ডু দিস। সো ইন রিটার্ন অফ দ্যাট আমাদেরকে গাজীপুরের ডিসি অফিস থেকে কল করে আমাদেরকে জানানো হলো যে আমাদের রিসোর্টটাকে সরকার আইসোলেশন চেম্বার হিসাবে, আইসোলেশনের জন্য আমাদের রিসোর্টটাকে সরকার সিলেক্ট করে নিয়েছে। সো এখানে যেটা দেখা যাচ্ছে এখন সেটা হচ্ছে যে আমরা অলরেডি আজকে থেকে আমাদের রিসোর্টে গাজীপুর যে শহীদ গাজীপুর যে মেডিকেল কলেজ হসপিটাল, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, তো ওখান থেকে আমাদের রিসোর্টে অলরেডি 40-45 জনের মতন ডাক্তার এবং নার্স ওই হসপিটালে যারা করোনা নিয়ে ট্রিট করছে, তো এরকম 40 থেকে 45 জনের মতো ডক্টর এবং নার্স আমাদের রিসোর্টে অলরেডি চলে আসছে এবং এরা দে উইল বি হিয়ার ফর 14 days ইন আইসোলেশন। এদেরকে একটা বেসিক্যালি একটা কোয়ারেন্টাইন ক্যাম্পের মতো বলা যেতে পারে। আমরা এটা সরকারের জন্য করার চেষ্টা করছি, তাদেরকে ফুডিং, লজিং, এভরিথিং উই আর প্রোভাইডিং ইট হিয়ার। এখানে যেটা আমরা আরো করছি যে এই আমাদের রিসোর্টের স্টাফ মানে আমরা আমাদের রিসোর্টে অ্যারাউন্ড 55 স্টাফ ছিল, সেখান থেকে উই বট ইট ডাউন টু 25। এই 25 স্টাফ দিয়ে আমরা এখন জাস্ট এবং ফুললি পিপি পরানো, সবার এভরিওয়ান হ্যাজ পিপি, মাস্ক এন্ড অল প্রোটেক্টিভ গিয়ার্স এন্ড এভরিথিং, এগুলি দিয়ে আমরা তাদেরকে রেডি করে দিয়েছি যে টু সার্ভ দিস ডক্টরস এন্ড নার্স বিকজ দে আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং ইন দ্য ফ্রন্ট লাইন। So it is the initiative taken by my dad, Mr. Shahjaluddin Ahmed, who is the chairman of Green Tech Resort and Convention Center, and who is also the managing director of our pharmaceutical company, Technodrugs Limited. So উনি এটা এই ইনিশিয়েটিভটা নিয়ে উনি আসার পর আমার সাথে যখন উনি ডিসকাস করে, I said it's a very good idea, we should go for it, and আমরা as part that আমরা এটা এখন করছি for the government. এটা হচ্ছে গিয়ে রিসোর্টটাকে দিয়ে আমরা যতটুকু সরকারের হেল্প করতে পারছি আইসোলেশন চেম্বার হিসেবে। অন দ্য সাইড অফ দিস এখন আমরা যেটা করছি, আমরা ফাভিপিরাভির যে ড্রাগটা, যেটা জাপানের যে ড্রাগ অ্যাভিগান নামে জাপান যেটা বানিয়েছে, যেটা জাপান সাপ্লাই করেছিল চায়নাতে, এবং যে ড্রাগটা ইউজ করে চায়না has got benefited, চায়না যেটা দিয়ে সাফল্য পেয়েছে এই ড্রাগটা দিয়ে, যে করোনা ভাইরাসটাকে দূর করার ক্ষেত্রে এই ড্রাগটা চায়নাতে ডিক্লেয়ার করছে বাই দ্য গভর্নমেন্ট এন্ড বাই দ্য হেলথ মিনিস্ট্রি অফ চায়না যে এটা ইট ওয়ার্কস ইন করোনা পেশেন্টস। এই ড্রাগটাকে আমরা অলরেডি বাংলাদেশে নিয়ে এসেছি। আমরা এই ড্রাগটা আমাদের কাস্টাডিতে আছে রাইট নাও। উই আর ওয়েটিং ফর দ্য ডিজিডিএ, যে বাংলাদেশের যে রেগুলেটরি অথরিটি, ড্রাগস এর রেগুলেটরি অথরিটির অ্যাপ্রুভালের জন্য আমরা ওয়েট করছি, যে whenever they give us the go ahead signal আমাদেরকে বলার সাথে সাথে we'll be able to manufacture it and provide it to the people of the country. আর এখানে যেটা আমরা চেষ্টা করব to keep the price as low as possible, আর যেন হচ্ছে গিয়ে যে বিকজ we are expecting যে as a highly dense country আমাদের দেশে কন্টামিনেশনটা অনেক বেশি হবে in terms of others কান্ট্রিতে কিরকম কন্টামিনেশন হয়েছে তার থেকেও the percentage of contamination will be lot higher in our country, we are expecting। এখন এইটাকে নির্মূল করার ক্ষেত্রে সবার অ্যাফোর্ডেবিলিটির কথা চিন্তা করে we will be giving the medicine at as lowest as price possible, মানে এর থেকে মানে যতটুকু যে কস্টিং প্রাইস আছে এর ভিতরে আমরা মেডিসিনটা মানুষের কাছে পৌঁছায় দেওয়ার চেষ্টা করব। তারপরে দেখা যাবে হচ্ছে যে আলটিমেটলি কি হয়। at the side of that আমরা অলরেডি দুইটা আরো প্রোডাক্ট নিয়ে কাজ করছি, যেহেতু আমাদের কারেন্টলি হ্যান্ড রাবের ক্ষেত্রে একমাত্র এসিআই যে আছে এবং এসিআই জনসনের প্যাটেন্ট করা যে স্যাভলন বানাচ্ছে, স্যাভলন, ডেটল এবং হেক্সাসল, এছাড়া তো আর আমাদের দেশে নাই সাপোর্ট দিস কাইন্ড অফ মানে এই স্যানিটাইজেশন ইস্যু। সেই ক্ষেত্রে আমরা দুইটা প্রোডাক্ট নিয়ে আসছি এখানে আরো নতুন, একটা হচ্ছে টেকনোসল আর একটা হচ্ছে গিয়ে প্যারাসল, যেটা ইকুইভ্যালেন্ট টু স্যাভলন এন্ড হেক্সাসল। আমরা উইল বি ইনশাআল্লাহ ফ্রম নেক্সট মান্থ উইল বি সাপ্লাইং ইট টু অল দ্য pharmacies and all the general shops যারা এগুলি বিক্রি করে।
তো এগুলি আমরা পৌঁছায় দেওয়ার চেষ্টা করছি টু মেক ইট অ্যাভেলেবল। এর ভিতরে আবার এসিআই এর কোম্পানি ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে কিছুদিন আগে ফর দেয়ার ওয়াজ আ করোনা ভাইরাস ইনসিডেন্ট ইনসাইড দ্য ফ্যাক্টরি, যে কারণে ওরা ফ্যাক্টরি শাটডাউন রেখেছে। তো আমরা চেষ্টা করছি, যেহেতু আমাদের এখনো ধরা পড়েনি এরকমের কোনো কিছু, আমরা চেষ্টা করছি as soon as possible এগুলি মার্কেটে ছেড়ে দেওয়ার জন্য, সো দ্যাট পিপল ক্যান, আমরা এখন চাইলেও কিনতে পারতেছি না, সো পিপল যেন কিনতে পারে এই জিনিসগুলি, তাদের যেন অ্যাটলিস্ট তাদের রিচে থাকে। আর আই এম অলওয়েজ হিয়ার, আই এম অন মাই ফেসবুক, আই এম অন all social medias and everything, anyone can reach me for any sort of medical help, বলতে পারেন যে স্যানিটাইজেশন এর হেল্প, মেডিসিনাল হেল্প এর ক্ষেত্রে আমরা অলরেডি চেষ্টা করে যাচ্ছি যতটুকু করা যায়। আর অন টপ অফ দ্যাট ড্রাগ নিয়ে তো কাজ করতেছি, যে ড্রাগটা হোপফুলি ডিজিডিএ উইল গিভ আস পারমিশন অর as soon as the government decides যে ওকে আমরা এখন ফাভিপিরাভিরের ট্রায়াল বাংলাদেশে করব, উইল বি হ্যাপি টু গিভ ইট টু দ্য পিপল অফ দ্য কান্ট্রি। থ্যাংক ইউ আরফিন ভাইয়া। So it's a good news যে আমাদের কাছে, so ভাই আপনারা এটা for example you're trying to market once you have the approval, so এটা কি ট্রায়াল, টেস্ট এন্ড ট্রায়াল কি করা হচ্ছে? হ্যাঁ, টেস্ট এন্ড ট্রায়ালটাই এখন আমাদের গভর্নমেন্ট, যেটা ইট ইজ অলরেডি টেস্টেড এন্ড ট্রায়ালড ইন আদার কান্ট্রিজ লাইক চায়না এন্ড জাপান। তো আমরা এখন যদি আমাদের গভর্নমেন্ট সেই ট্রায়াল ডাটাটাকে ধরে বা সেই ট্রায়ালটাকে অথেন্টিক ধরে যদি গো হেড দেয়, আমাদের তো এখন অনলি দেন উইল বি এবল টু গিভ ইট টু দ্য পেশেন্টস। কারণ আমাদের গভর্নমেন্টের এবং আমাদের ডিজিডি এর অ্যাপ্রুভাল ছাড়া তো আমরা যে কোনো মেডিসিন কোনো কোথাও দিতে পারি না, আমরা কোনো মেডিকেল কলেজ হসপিটাল বা কোথাওই আমরা দিতে পারবো না উইদাউট দ্য পারমিশন অফ দ্য গভর্নমেন্ট। So we are waiting for the permission of our government, dile pore amra সাথে সাথে দিতে পারবো। But in given that the government has taken into consideration that a drugta has been trialed and tested in Japan and China, and we are taking that data as a authentic data, then only then we can do it. Otherwise এটা করার কোনো পসিবিলিটি নাই, কারণ হচ্ছে গিয়ে যে এটা গভর্নমেন্টকে গো হেড দিতে হবে। আমরা মেডিসিন বানায় দিতে পারবো, বাট গভর্নমেন্ট যদি গো হেড না দেয় তাহলে তো আসলে লাভ নাই। Okay, thank you Arfin bhai. So we have a question. The question is that how can I apply for startup funding from a venture capital fund? So I think we'll see from our private sector startups. Zia bhai, কিছু বলতেন? Hello, sorry, yes bhai bolen. So basically the question is how can we apply for startup funding from a venture capital fund, from a VC? So it's a question, I think he means in the seed stage. So okay. You see, first of all, I'm not completely the person to talk about investment from Chaldal, because আমি সবসময় অপারেশনের সাইডটাই usually দেখেছি, but from all my experience about talking to different investors and knowing them at different meetings and due diligences, আমরা যেরকম at different level there are different type of investors, like who want to invest in your company. So এখানে জিনিসটা যেরকম ভাবে কাজ করতো আগে, মানে কোভিড এর আগে এবং কোভিড এর পরে, দুইটার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স হবে in the way people thought about investment. যেরকম আগে বিফোর কোভিড এর ব্যাপারটাই বলি, তাহলে হয়তো বা কোভিড এর পরের ব্যাপারটা একটু বুঝতে ইজি হবে। সেটা হলো যে আমরা কিন্তু বিভিন্ন টাইপের কম্পিটিশন, বিভিন্ন টাইপের স্টার্টআপ ইকোসিস্টেমে যে কম্পিটিশন গুলো আমাদের হয়, সেগুলোতে কিন্তু আমরা পার্টিসিপেট করে আমাদের মডেলগুলোকে প্রুভ করে we get our investments in this kind of startup companies. সেই ইনভেস্টমেন্ট গুলোর মধ্যে কিন্তু আপনি দেখবেন যে বিভিন্ন টাইপের ইনভেস্টার্স ওয়ান্ট টু ইনভেস্ট। নাও it is very important for you to also understand that any kind of investment is not good investment all the time. আমরা যেরকম চালডালে কিছু লজিক ফলো করি, যেরকম আমরা প্রথমত নিজেরা চিন্তা করি যে যেরকম একজন ইনভেস্টর আপনাকে ইনভেস্ট করতে চাচ্ছে, he must have some intentions in his mind, like what he wants to actually achieve out of this investment. যেরকম for us, like we want to build Chaldal like our own child. আমরা মনে করি যে এই কোম্পানিটাকে আমরা ফর্ম করেছি not just to make money. We think that this is a company that will contribute to the ecosystem, and আমরা being a part of it, we would feel proud someday যে আমরা এমন কিছু একটা দিতে পারছি যেটা হয়তোবা mass number of people are using and getting benefited every day. So এরকম টাইপের
ইন্টেনশন নিয়ে আমরা যেরকম আগাই অ্যাজ ফাউন্ডার্স, এরকম অনেক ইনভেস্টর আছে যারা মনে করে যাচ্ছে দিস আ ব্রিলিয়ান্ট আইডিয়া, লেট মি পুট সাম ইনভেস্টমেন্ট হিয়ার এন্ড ট্রাই, যে ওরা নেক্সট কি করে দেখাতে পারে আমাকে, লাইক হাউ ইজ দ্য নেক্সট মিউজিক গোয়িং টু বি লাইক হি ইজ এ গুড মিউজিশিয়ান, আমি ওকে কিছু টাকা দিয়ে দেখি যে নেক্সট ও আরো বেটার কোনো ইকুইপমেন্ট কিনে আমাকে আরো অ্যামেজ করতে পারে কিনা। ঘটনাটা ঠিক সেরকমই। তো এখানে যেরকম আমরা ইনিশিয়ালি আগে খুব ডিফিকাল্ট হয়েছে আমাদের মডেলগুলোকে প্রুভ করতে, যেরকম আমরা প্রথমত ইনভেস্টরদের কাছে গেলে ইনভেস্টররা প্রথমে জিজ্ঞেস করতো ওয়্যার আর ইউ ফ্রম, উই আর ফ্রম বাংলাদেশ, দেন দে উড বি লাইক ওয়্যার ইজ বাংলাদেশ, লাইক ইউ নো, তখন আমরা এক্সপ্লেনেশন দিতাম ইট ইজ আ কান্ট্রি ইন এশিয়া, ইট ইজ নিয়ার ইন্ডিয়া, উই আর লাইক ইন্ডিয়া, আমাদের মোরলেস লাইক ইউ নো you can compare us with like you know with Asians like Indians. তো এইভাবে আমরা হয়তোবা বিভিন্নভাবে আমাদের ইনভেস্টরদেরকে এক্সপ্লেইন করে আমরা আমাদের আইডেন্টিটিটাকে ক্রিয়েট করে we would try to make them understand that there is not enough risk to invest in Bangladesh. সেই জিনিসগুলো কিন্তু এখন মোটামুটি চেঞ্জ হয়ে গেছে। আজকে কিন্তু লোকাল ইনভেস্টররাই স্টার্টআপে ইনভেস্ট করার জন্য মানে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। যেরকম লাইক ইউ নো মেনি লোকাল financial institutions are wanting to invest in these digital companies. তারপরে আপনার বিভিন্ন কোম্পানি, যেরকম আমি শুনছিলাম যে SCI, হুয়াস স্বপ্ন, then like you know Gemcon Group has Agora and all that. Everybody is wanting to come online through some kind of platform, either এটা পাঠাও হোক, সহজ হোক, বা এটা অন্য কেউ হোক, সবাই কিন্তু অনলাইনের দিকে আসছে, and which means that there is an investment that is getting invested in these digital companies. তো সেই জায়গার মধ্যে আমি মনে করি যে কোভিড এর পরে আমাদের সবার জন্যই ডিজিটাল বিজনেস গুলাকে আর নতুন করে বোঝানোর কিছুই থাকবে না। Everybody will know who is who and how good the company is, or how brilliantly the people of the company are actually solving a problem. So on context to that, like you know, getting investment will become much easier, and yeah, like you know, I think it's a very good and positive time coming ahead of us. So I would like to invite Rafat Bhai and also Kashif Bhai to answer regarding the question. The question is, how do we secure funding from a VC fund? So যদি রাফাত ভাই যদি কিছু বলতেন। আচ্ছা, হ্যাঁ অবশ্যই। তো আমার হচ্ছে জিয়া ভাইয়ের মতো সেম এক্সপেরিয়েন্স, যদিও আমরা অনেক পরে শুরু করেছি, যে যখন যেমন আমরা কতগুলো বাইরে থেকে যখন ভিসি ফান্ড বলতে বেশিরভাগই কিন্তু আমরা ট্রাই করেছি দেশের বাইরে, বাংলাদেশে ওইভাবে ভিসি ফান্ড আসলে ট্রাই করা হয়নি। তো সবসময় আমাদেরকে সবচেয়ে বড় বাধা যেটা আমরা দেখেছি যে ওই যারা হচ্ছে বাইরের ভিসি যারা আছেন তাদের মাইন্ড হচ্ছে যে বাংলাদেশকে নিয়ে আসলে। তো আমরা যখন যেমন আমরা গত বছর স্টার্টআপ ইস্তাম্বুলে গিয়েছিলাম, এর আগে সিরিস্টার গ্লোবালে গিয়েছিলাম, এবং এই বছরই দুবাইতে গিয়েছিলাম, এবং সব জায়গাতেই আসলে ওরা প্রথম ওদের মধ্যে যেই কনফিউশনটা আসে যে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করলে ইনভেস্টমেন্টের যেই রিটার্নটা কেমন হবে আর কি। সবচেয়ে বড় যেটা তারা বলে সেটা হচ্ছে যে, কারণ তাদের নাকি পূর্ব অভিজ্ঞতা থেকে তারা যেটা বলে যে বাংলাদেশে এক হচ্ছে টাকা ইনভেস্টমেন্ট করলে বাংলাদেশি কোম্পানিতে টাকাটা ওই কোম্পানির কাছে যাওয়াটা একটা সমস্যা, এবং বাংলাদেশ থেকে আবার রিটার্নটা নিয়ে যাওয়া একটা সমস্যা। তো পলিসিগত কিছু সমস্যার কথা তারা সব সময় বলে। তো বিদেশে ভিসির ক্ষেত্রে আমি যেটা প্রথম মনে করি যে নিজের মানে আমরা যখন যাই এবং পিচ দেই সবসময় নিজের কোম্পানির কথাই বেশি বলি যে আমার কোম্পানি এটা করতেছে ওটা করতেছে, কিন্তু আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে যেটা মনে করি এবং নেক্সট টাইম আমি যেটা ফলো করবো যে ফার্স্ট উই হ্যাভ টু অ্যাডভার্টাইজ আওয়ার কান্ট্রি ইটসেলফ, যে আমাদের দেশ কেমন করতেছে, এবং এটার কিছু এক্সিস্টিং কোম্পানি যারা খুব ভালো করতেছে, যারা অলরেডি পায়ে, তাদেরকে যদি আমরা শো করি, তারপর হচ্ছে নিজেদেরকে শো করি, তাহলে আমার মতে যে ইনভেস্টমেন্ট পাওয়া একটু মানে এই ইয়েটা একটু ইজি হবে। কারণ বাইরের ইনভেস্টরদের মধ্যে তারা ইন্ডিয়াতে করতেছে, তারা পাকিস্তানে করতেছে, ইভেন সাম ইনভেস্টর ইনভেস্ট ইন নেপাল, বাট when it comes for বাংলাদেশ এটা একটু তারা কিছুটা কনফিউশনে ভোগে আর কি। তো আমার মতে যে আমাদেরকে মানে আমাদের স্টার্টআপ সিনারিও অনেক চেঞ্জ হচ্ছে, কিন্তু এটা একটু চেঞ্জ হওয়া দরকার।
তো যখন আমরা বাইরের ভিসির কাছে অ্যাপ্রোচ করব, আমার মতে নিজের কোম্পানি ছাড়াও বাংলাদেশকে একটু রিপ্রেজেন্ট করাটা জরুরি আর কি, যে কেন তারা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করবেন। থ্যাংক ইউ রাফাত ভাইয়া। কাশিফ ভাই যদি কিছু বলতেন রিগার্ডিং স্টার্টআপ ফান্ডিং। আমাদের যেটা হচ্ছে যে আমরা সিড রাউন্ড তো আমরা ক্লোজ করেছিলাম 2018-এ। সো উই আর অ্যাকচুয়ালি লুকিং ফর দ্য সিরিজ এ রাইট নাও। সো এর জন্য আমাদের বেশ কিছু দেশের বাইরের কোম্পানির সাথে আমরা কথা বলছি। It's been quite a while. Actually, we were also about to close it, but because of this situation, কিছু জিনিস আসলে পুরোপুরি এখন স্ট্যাগনেন্ট অবস্থায় আছে। সো বাইরের ইনভেস্টার্স যারা আছে, মানে দে কাম টু ফ্রম সিঙ্গাপুর, আমরা ইউকের ইনভেস্টারের সাথে কথা বলেছি, আমাদের বিকাশে যারা করেছে তাদেরও আরেকটা সিস্টার কনসার্ন অলসো দে হ্যাড ভেরি মাচ বিগ ইন্টারেস্ট অন আস। সো প্রত্যেকটা ইনভেস্টার্সের ক্ষেত্রে যেটা হয়েছে যে আফটার দ্য পিচ অ্যান্ড এভরিথিং, মানে আমরা যেটা করেছি প্রথমে উই ইউজুয়ালি অ্যাকচুয়ালি যেটা করেছি যে আমরা বাংলাদেশকে আসলে উই ইন্ট্রোডিউস বাংলাদেশ টু দেম। আর আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা আমাদের পিচ ডেকে আমরা যেটা করি আর কি, যেটা করি সবসময় সেটা হচ্ছে যে ইউএস এবং চায়না এবং ইন্ডিয়ার এক্সাম্পল থাকে where the internet penetration is 70%, 60%, more than 50% for these three countries. And বাংলাদেশ, আমি যদি 2018 সালের হিসাব ধরি, বাংলাদেশ আসলে ওই সবাই যেটা বলে, অনেক বিজ্ঞ লোকরা বলে, সেটা আমি পড়েছিলাম কোথায়, যে 15% ইন্টারনেট পেনিট্রেশন ক্রস করলে it's a green field and it's an open space for investment. So Bangladesh has actually hit that magic number. It's now more than 18% internet penetration. So আমরা ওই জিনিসটাকে শোকেস করি এবং আমরা বলি যে we have এত 160 million people, 16 কোটি 18 কোটি মানুষ আছে আমাদের। So these are the two things. এবং এরপর রাফাত যেটা বললো যে showcasing the successful startup. So there is Pathao is the biggest example. Like they are the unicorn for this, even not even only the Southeast Asia, but all over Asia, one of the example. So they know Pathao. So but challenge হচ্ছে যে কিছু বড় বড় কোম্পানি আছে, they haven't been to Bangladesh. ওরা হয়তো যারা মার্জার এন্ড অ্যাকুইজিশনের যে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তারা আছে, ওরা বাংলাদেশকে চিনেই না, এরকম এক্সপেরিয়েন্স হয়েছে। বাট ইটস পজিটিভ, as I said, so it's a very tough thing to raise the money, being very honest with you. It's not that easy. আর যেটা হচ্ছে যে they look into the numbers, they look into your bookkeepings, due diligence ওরা করেই, so they check it out, and also they look into the founders, ওরা ফাউন্ডারের উপরে, যে ফাউন্ডার আসলে কিভাবে কাজ করছে সেটার উপর ওরা অনেক ফোকাস করে। if they like him or her right away, তাহলে ওটা next level, second, third level, fourth level এ যায়, বাট তার আগেই কিন্তু শাটডাউন হয়ে যায় যদি if they don't like it for some reason, then you're done. so ওই জায়গাটাতেই মানে it's a প্লেবুকে আপনি কিভাবে আপনার কোম্পানিকে কিভাবে আপনি শোকেস করবেন, ইটস আপ টু ইউ। বাট ওই যে আমি আমাদের স্ট্র্যাটেজিটা বললাম, যেখানে আসলে সিন্স উই আর অল টেক, ওই জায়গাটাতে ফোকাস করছি, অ্যান্ড উই হ্যাভ আমাদের অনেক পপুলেশন, সো ওই জায়গাটাকে রাইড অন করে আমরা সবসময় আমাদের সেলস পিচটা করে আসতেছি, এবং সো ফার ইটস বিন পজিটিভ, রাইট? সো আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ কাশিফ ভাইয়া। আই থিঙ্ক আওয়ার অডিয়েন্স হ্যাজ হিজ অ্যান্সার। আমাদের আরেকজন গেস্ট, উনি হচ্ছেন দিদার আলম সানি ভাইয়া। হি ইজ দ্য ডিরেক্টর অফ বেসিস এন্ড সিইও অফ শুটিং স্টার। হি ইজ নট প্রেজেন্ট হিয়ার বিকজ অফ ওনার শারীরিক অসুস্থতার কারণে। And finally, we are almost near to our end, and I think we have answered all the questions except ECTA. So before taking this question, I would like to say that Rafat Rahman Bhaiya, he is the founder of Parking Co. He is a Chittagonian, Chatgaya. So, and we are Startup Chattogram. So it's proud moment, proud that we have am I right, Bhaiya? Rafat Bhaiya? Hello? হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমার মনে হয় রাফাত ভাই আমাদেরকে শুনতে পাচ্ছে না, উনি আচ্ছা, মিউট করা আছে, সো আমরা কন্টিনিউ করতে পারি। ওকে। সো আরেকটা কোয়েশ্চেন, এটা মোস্ট প্রবাবলি জিয়া ভাইয়ের জন্য, যে when is চাল ডাল কামিং টু চট্টগ্রাম? Thank you for this question. Like ইচ্ছা তো আছে সবগুলো শহরে অ্যাকচুয়ালি সার্ভিস দেওয়ার। তো our previous plans
মানে জানুয়ারি ফেব্রুয়ারি দিকে যখন আমরা আমাদের সিরিজ বি ক্লোজ করতে যাচ্ছিলাম, তখনও উই হ্যাড টু ফেস দ্য সেম কোশ্চেন দ্যাট which cities we want to operate in next and which countries probably we would like to operate in the very near future. সো সেই জায়গায় অবভিয়াসলি আমাদের দুইটা শহর খুব ইন্টারেস্ট ছিল, একটা ছিল হলো চিটাগং and another one was সিলেট. So right now because of COVID we are extremely like trying to build capacity by building 3-4 warehouses in Dhaka more. Inshallah amra within a very short time, maybe 2 to 3 months, আমরা জিপিও আমাদেরকে বলেছে যে বিভিন্ন শহরে তারা পোস্টের থ্রুতে আপনার অর্ডার গুলা ডেলিভারি দেওয়ার জন্য একটা প্রিপারেশন ওরা নিচ্ছেন। যদি জিপিও ওপেন হয়ে যায়, মানে জিপিওর যদি এই সিস্টেমটা আমরা ইউজ করতে পারি, যেহেতু আমি আগেও বলেছি যে গ্রসারি ডেলিভারিটা এত ইজি না, গ্রসারি ডেলিভারি you also need a little bit of technical expertise because a lot of perishable items are there in each and every order. আপনারা হয়তোবা মনে করতে পারেন যে তাহলে অন্যান্য যেসব গ্রসারি কোম্পানি আছে তারা তো করতে পারতেছে by using Pathao or Shohoj. What is the problem with Chaldan? The thing is that most of these companies are actually handling products like maybe 10 kg or 15 kg, but আমরা normally support করে থাকি unlimited weight. So সেই জায়গায় আমাদের ভলিউমটা অনেক অর্ডারের ক্ষেত্রে অনেক বেশি থাকে। তো সেই জন্য আমাদের জন্য হঠাৎ করে যে কোনো একটা এরিয়াতে বা যে কোনো একটা সিটিতে যাওয়া একটু টাফ। So I hope that very soon e-post ধরেন গ্রসারি নিয়ে মুভমেন্ট করতে করতে they will also gain a lot of experience to go to different cities. Once they go to different cities, we will also follow them and go to those cities. About going outside Dhaka, personally আমাদের যশোরে একটা অফিস আছে, আমাদের অলরেডি কক্সের বাজারে আমরা রোহিঙ্গা ক্যাম্প কে সাপোর্ট করছি WFP প্রজেক্টে। সো আমরা চিটাগংগেও ইনশাল্লাহ within 2 months we should be there in Chittagong. 2 months ইনশাল্লাহ আমরা চিটাগং and some more cities like যশোর এগুলো আমরা অ্যাক্টিভেট করার একটা প্ল্যান নিজেরাই নিচ্ছি আর কি। Thank you, Zia Bhai. So Amra, we are at the end of the session. We would like to end it with first Ji Bhai. One thing যে আপনারা দেখেন যে like we will not be doing all the businesses ourselves. Like ঢাকা হয়তো আমি সাপোর্ট করব, হয়তো চিটাগং এ আমরা এমন ভাবে কিছু প্ল্যানিং চিন্তা করছি যে যেখানে কিভাবে আমরা আরো এন্টারপ্রেনারদেরকে এঙ্গেজ করতে পারি to expand our business model faster. So I hope that there will be a lot of good business opportunity with the Chittagong startup community in the days to come. আর আপনাদের যদি কোনো আইডিয়া থাকে কাইন্ডলি আমাকে একটু হোয়াটসঅ্যাপে আমাকে জানালে বেটার হয়, so we can maybe discuss and integrate and talk faster on solving bigger problems. Oh, thank you so much Bhai for the opportunity. So আমাদের যারা গেস্ট আছে তারা সবাই ফেসবুক লিংকডইনে অবশ্যই अवेलेबल আছেন। আর যদি আমি to the audience, if you want to connect with them, you can also talk to us. We will help you get connected to our guests. So we will like to end the session with শুরুতে আলোল ভাইকে বলি, আলোল ভাই has to leave. So আলোল ভাই আপনি যদি কিছু বলতেন লাস্টে দিয়ে। হ্যাঁ, ধন্যবাদ চমৎকার একটি আয়োজনের জন্য। আজকে সাকসেসফুল স্টার্টআপ যারা এখানে এসছেন, চাল ডাল, তারপর হচ্ছে পার্কিং কই, আরো কয়েকজন, চমৎকার কিছু আলোচনা উঠে এসছে, বিশেষ করে কিভাবে ভেঞ্চার ক্যাপিটালের ফান্ড পাবে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোচনাগুলো উঠে এসছে। তো সর্বোপরি আসলে এই করোনা পরিস্থিতিতে এই কথাই যেগুলো বারবার উঠে আসছে যে কঠিন প্ল্যান করতে হবে বাসায় বসে না থেকে, এবং যে কোনো রকমে কন্টিনিউ করে যেতে হবে এবং নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে। অন্য রিসোর্স যেখানে আন্ডার ইউটিলাইজ আছে সেটাকে ইউজ করতে হবে, নিজেদের মধ্যে যোগাযোগ বাড়িয়ে এই কঠিন সময় পার করিয়ে দেওয়ার ব্যবস্থাটা করতে হবে। পাশাপাশি যে সুযোগগুলো সৃষ্টি হবে, প্রচুর চ্যালেঞ্জ তৈরি হবে, তার পাশাপাশি সুযোগ যেটা সৃষ্টি হবে সেগুলো গ্র্যাব করতে হবে। কারণ সারা বিশ্বে, যে আজকে একটু আগে দেখলাম যে 30 লক্ষ লোক ইতিহাসে এই প্রথমবারের মতো
ইউএসএ তে লোক জবলেস এর জন্য আবেদন করেছে, ইউএস এর জিডিপি 3.8% কমে গেছে। তো সবকিছুই আসলে আমাদের দেশেও এই যে 5 কোটি লোক এখন দারিদ্র্য সীমার নিচে, যেটা মানে গত 10% বেড়ে গেছে এই জাস্ট করোনা পরিস্থিতির কারণে, যেটা 20% নেমে আসছিল এই করোনা পরিস্থিতি সেটা 30% গিয়ে হিট করেছে। এবং অনেক মধ্যবিত্ত পরিবারের আছেন যারা বলতে পারছেন না কিন্তু এর মধ্যে সমস্যাগ্রস্ত অবস্থায় আছেন। তো 5 কোটি লোককে সাপোর্ট দেয়া, আগামী যতদিন এটা কন্টিনিউ করে তাদেরকে বেসিক কমোডিটিস গুলো দেয়া, সেটা তাদেরকে পৌঁছে দেয়া, এবং পাশাপাশি স্টার্টআপরা তাদের বিজনেস গুলো কিভাবে রান করবে সেই বিষয়গুলো প্ল্যানিং করে অপরচুনিটি গুলো খোঁজ করে সেই অনুযায়ী মাঠে নামা, এটা সহজ সাধ্য না, চ্যালেঞ্জিং বিষয়। কিন্তু এই বিষয়গুলো মাথায় রেখে আমার মনে হয় তারা যদি অপরচুনিটি যেগুলো there are many issues down the road, many opportunities down the road, সেগুলো যদি গ্র্যাব করে আমরা খুব ভালো কিছু করতে পারবো। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, বেশি সময় নেব না। চমৎকার একটি সেশনে অংশগ্রহণ করার জন্য সবাইকে সাথে পেয়েছি, বেশ কিছু প্রাণবন্ত আলোচনা হয়েছে, অনেকে হয়তো উপকৃত হয়েছে। আর আমাকে সময় দেওয়ার জন্য স্টার্টআপ চট্টগ্রামকে ধন্যবাদ, সুযোগ দেওয়ার জন্য। We would like to move to Ibtihaj Bhaiya to finally কিছু কথা বলার জন্য। থ্যাংক ইউ সো মাচ স্টার্টআপ চট্টগ্রাম যে আমাদের জন্য এরকম সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন, সো দ্যাট আমরা আমাদের বিজনেসের সিচুয়েশন এন্ড এভরিথিং আমরা ডিসকাস করতে পেরেছি। এবং আমি ইনফ্যাক্ট বিডার সাথে ইনভলভড, ভাই আছেন, সো আমি গোপালগঞ্জ বিডার সাথে ইনভলভড, I'm on the member of the BIDA. So এখন হয়েছে যে we are expecting যে যাতে হোল বাংলাদেশে আমাদের যে সিচুয়েশন আছে এটা যাতে প্রপার গভর্নমেন্ট যেই জিনিসটা আমাদের জন্য সাপোর্ট দিচ্ছেন এই সাপোর্টটা যাতে আমরা প্রপারলি আমাদের থ্রু ব্যাংক অর থ্রু দ্য ওয়ে দে ক্যান আমরা যাতে প্রপারলি পাই, এবং আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে এবং ওয়ার্কাররা যারা আছেন আরএমজি সেক্টরকে অনেক বেশি এমফাসাইজ করা হচ্ছে। We respect that, but along with that আমাদের যারা ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে আছি, প্লাস হচ্ছে কার্গো ইন্ডাস্ট্রিতে আছি, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে আছি, প্লাস হচ্ছে ফুড ইন্ডাস্ট্রিতে আছি। যেমন আমাদের রাইস মিলে যদি ধরেন এখন আমরা কত টাকায় ধান কিনবো, ধান কিনে কত টাকায় চাল বানিয়ে অ্যাকচুয়ালি মার্কেটে ছাড়তে পারবো, আমরা আসলেই we are worried about that. So hope for the best, inshallah we will recover with the proper guideline of the government. আর যদি আমার তরফ থেকে কখনো কোনো প্রকার কোনো সাপোর্ট আমি দিতে পারি স্টার্টআপ চট্টগ্রামকে, আমি আগেও বলেছি আমাদের ফার্স্ট ইনিশিয়েটিভটা ছিল মেবি 2 years ব্যাক। সো যদি কখনো কোনোভাবে আমার দ্বারা বা আমার কোম্পানি দ্বারা কোনো প্রকার কোনো ইনিশিয়েটিভ নিয়ে সাপোর্ট দিতে পারি, we are here for that. আর হচ্ছে থ্যাংক ইউ আকিব ফর অর্গানাইজিং দিস। আর যারা আমাদের এখানে স্পিকার আছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ, সবার সাথে মিট করে ভালো লাগলো, আর দোয়া করবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। Thank you, Ibtihaj Bhaiya. We would like to move quickly to Zia Bhaiya because he has to leave. Zia Bhaiya last যদি কিছু বলতেন। আমি তো অনেকবারই বললাম, like you know it was very nice talking to all of you. Usually ঢাকার স্টার্টআপ গুলোর প্রোগ্রাম গুলোতে obviously I would go before because I live in Dhaka, but আজকে চিটাগং এর like you know startup community সাথে দেখা হলো and it was great. I hope to have more meetings with people outside Dhaka now because এখন তো আর কোথাও যাওয়া লাগে না, you know, like through online we can actually have more meetings and have better use of time. So let's hope to work together and build a good and nice Bangladesh in the days to come. এতটুকুই আপনাদের সবার কাছে আমার expectation, and if I can be a part of that mission in any way, you have my support, and do let me know. Let's work as a team and do something good for our country. Thank you. Thank you so much, Zia Bhaiya. We would like to move to Arifin Bhaiya to say something regarding the audience. আরিফিন ভাইয়া, হ্যালো আরিফিন ভাই, আপনার মাইক্রোফোনটা মিউট করা আছে, একটু আনমিউট করে কথা বললেন সুবিধা। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আনমিউট করে দিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য, কথা বলার জন্য। তো যেটা বলতে যাচ্ছি হচ্ছে যে আপনাদের সবার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, এবং যেটা ফাইনালি the one thing that I want to say is I have
been a part of Chattogram Startup since the day Chattogram Startup started. So Akib here knows it very well. আমি from JCI Dhaka Entrepreneurs এবং আমার local president of JCI Dhaka Entrepreneurs Kudrat Ittihad Joy. আমরা দুইজন we have been with Chattogram Startup. We have helped Chattogram Startup to run and to actually be what Chattogram Startup today is. আমাদের both of us যেহেতু একটু আগে ইতিহাস ভাই বলে গেল, both of us will support Chattogram Startup in any way that we can. আমরা আমাদের পক্ষ থেকে আমাদের সাইড থেকে যতটুকু সাপোর্ট আমরা দিতে পারবো, we will always be there for Chattogram Startup and Chattogram Startup কে এবং the more startup projects that Chattogram Startup will bring, আমরা will definitely try to be as collaborative as possible to them. আমরা will try to help everyone, but ultimately দেখা যাবে যে কি হয় in the long run, as the coronavirus scenario is not up to the market, যে আমরা এখনো বলতে পারতেছি না যে আমাদের দেশে অ্যাকচুয়ালি ফাইনালি কি হবে, যে সেটা আমরা এখনো বলতে পারতেছি না যে আমাদের দেশটা কোথায় যাচ্ছে, কোন দিকে আমরা যাচ্ছি in terms of coronavirus. বাট যেটা হচ্ছে যে যেরকম দেখতেছি যে আমাদের অনেক বেশি কন্টামিনেশন হওয়ার কথা ছিল, এখন পর্যন্ত সেটা হয়নি, বাট অথবা অফিসিয়ালি ডিক্লেয়ার হচ্ছে না, বাট we have to take our own precautions ourselves. আমাদের নিজেদের সুরক্ষাটা মেইনটেইন করতেই হবে, no matter what, regardless of anything. আমাদেরকে নিজেদের সুরক্ষাটা নিজেদেরকে মেইনটেইন করতেই হবে। বিজনেস আজকে বন্ধ আছে, কালকে খুলে যাবে, it will happen eventually. Business will run, মানে after 2 months, after 3 months, after 6 months, business will definitely run. But এই টাইমটা, এই ক্রুশিয়াল টাইমটা আমাদের সবাইকে একসাথে ওভারকাম করতে হবে। we are all in this together. আমাদের এখান থেকে এবং we have to come out of it together as a team. এবং এই জন্য যা যা করা দরকার, always we are here. আমাদের সাথে যদি কোনো সাপোর্টের জন্য কারো যোগাযোগ করা লাগে, you guys can definitely contact with us through Chattogram Startup, through Akib, and I believe that we will get out of this very soon, inshallah. Thank you. Thank you, Arifin Bhaiya. So we'll quickly move to Kashif Bhaiya to say something in the end for the audience. Thank you so much for inviting me. আর যেটা হচ্ছে যে খুব ভালো লাগলো, মানে স্টার্টআপ চট্টগ্রামের অনেকের সাথে পরিচয় হলো। আকিব, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। সো আর যেটা বলবো যে আসলে স্টে হোম, স্টে সেফ অ্যান্ড হ্যাভ পেশেন্স, দ্যাটস ইট। থ্যাংক ইউ। Thank you, Kashif Bhaiya. Audience যারা আমাদেরকে লেট জয়েন করেছেন, ওদের জন্যই বলছি যে আপনারা আমাদের একটা, যদি মিস করে থাকেন আপনারা ডিসকাশনটা ওইখানেই দেখতে পারবেন। So we will move quickly to Rahmat Rafat Bhaiya. Like I said, Rahmat Rafat Bhaiya, the co-founder of Parking Koi, is also Chatgaya, Chittagonian. তো ভাইয়া যদি কিছু বলতেন লাস্টে দিয়ে ফর আওয়ার অডিয়েন্স। অবশ্যই, প্রথমেই হচ্ছে আকিবকে ধন্যবাদ এবং স্টাফ চট্টগ্রামকে ধন্যবাদ, কারণ যেটা মাত্র মেনশন করা হলো যে আমি চট্টগ্রাম থেকে, তো চিটাগাংয়ের কোনো কিছুই হলে কিন্তু আমি খুব মানে পার্সোনালি এটা অনেক অ্যাট্রাক্ট করে আমাকে। এবং আজকের এই প্রোগ্রামটা খুবই ভালো লেগেছে, আমি নিজেও অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু শিখতে পারলাম, এবং স্টাফ বাংলাদেশ যে উদ্যোগগুলো নিচ্ছে স্টার্টআপের জন্য, সেটা ডিটেলসটা জেনে আমার নিজেরও অনেক ভালো লাগলো, কারণ আমিও এটা নিয়ে অনেক উদ্বিগ্ন ছিলাম যে কিভাবে সামনের দিনগুলো যাবে, এবং অন্যদের থেকেও জানতে পারলাম যে তারা কিভাবে আসলে এই সময়টুকুকে ট্যাকেল করছে এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি। এবং আমিও আশা করি আমরা সবাই যদি একসাথে কাজ করতে পারি, তাহলে হয়তো এই সমস্যা যখন কেটে যাবে আমরা খুব সহজে রিকভারি করতে পারবো। এবং সবাইকে আবারও ধন্যবাদ এখানে আসার জন্য এবং মানে আজকে অংশগ্রহণ করার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ রাফাত ভাইয়া। সো আমরা আমাদের সেশনের শেষে চলে এসেছি। সো উই আর নট টেকিং এনি মোর কোয়েশ্চেনস এন্ড স্টে কানেক্টেড উইথ স্টার্টআপ চট্টগ্রাম। আমাদের সেশন আরো বাকি আছে। ইটস আ 7-ডে সেশন, সো ইটস দ্য থার্ড ডে টুডে। আরো 4টা আছে, সো হোপফুলি উই উইল সি এভরিওয়ান দেয়ার। সো thank you to our guests and thank you to our audiences for being here. Hopefully we will have the opportunity to work together, and hopefully the crisis situation we are facing will recover it as soon as possible. Thank you so much. Thank you everyone.